আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম। দুনিয়াটা ক্রমেই বদলে যাচ্ছে, আর এই বদলে যাবার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলো আমাদের নতুন প্রজন্ম। শোনা যায় এরা নাকি শুধু ফোন নিয়েই পড়ে থাকে। আসলেই কি তাই? কতটাই বা সত্য এ কথা? কিভাবে তারা প্রযুক্তি, চিন্তাধারা আর সাহস নিয়ে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছে, সেই গল্পই আজ শুনবো আমাদের এই অনুষ্ঠানে। চলুন তাহলে আর দেরি না করে পরিচয় করিয়ে দিই আজকের অতিথিদের সাথে। তারা এসেছে নটর ডেম কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। সবার সাথে কথা বলবো এক এক করে, আবার একসাথেও বলবো। শুরু করি একটু সাবিতের সাথে। জি। সাবিত, কোন ডিপার্টমেন্ট, মানে কোন ইয়া নিয়ে আছো, মানে সায়েন্স? আমি নটর ডেম কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ারে। সো ওয়াই সায়েন্স? সায়েন্স কারণ সায়েন্টিফিক জিনিসপাতি মেইনলি আমাকে ফ্যাসিনেট করে। আচ্ছা, মেইনলি সায়েন্সের বিষয়গুলো লজিক দিয়ে সবকিছু এখানে ব্যাখ্যা করা কবে হয়। রিয়েলাইজেশনটা হলো? মেইনলি যদি একেবারে ছোটবেলার কথা বলি, আমি ক্লাস 3-তে থাকতে আমার একটা ভাইয়া ছিল, উনি ম্যারিন ইঞ্জিনিয়ার। আচ্ছা, উনি আমাকে প্রথম রাতের বেলা আকাশের তারার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দেখাইছিল। ওকে। সো দেন আস্তে আস্তে প্রথম ক্লাস 3-তে থাকতে উনি আমাকে ব্ল্যাক হোল সম্পর্কে বলে। তখন আমি অত কিছু বুঝতাম না, কিন্তু ওই যে ফ্যাসিনেশন যেটা ক্রিয়েট হয়েছে, সেটাই আস্তে আস্তে আমাকে সায়েন্সের দিকে ডাইভার্ট করছে। সো বাসার প্রেশার ছিল না যে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে, সায়েন্স পড়তেই হবে? সো নিজে নিজেই এই ইন্টারেস্টটা এসছে, বা বড় ভাইয়ার কাছ থেকে ওই যে ছোটবেলার গল্প বা ইয়া দেখে মনে হচ্ছে যে না, ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা আরো অনেক কথা বলবো, একটু সবার সাথে একটু হ্যালো করে নেই। তো সাবিতের পরেই আছে জন। জি। সো জন সায়েন্স? জি, আমিও সায়েন্স, নটর ডেম থেকে। এবং আমার সায়েন্স পড়ার ইচ্ছা শুরু হয় সেম বলতে গেলে কসমিক থেকেই, কসমিক গ্যালাক্সি এসব থেকেই। যে প্রথমবার আমি একটা ব্ল্যাক হোল দেখেছিলাম, তখনই আমার আর কি খুবই ফ্যাসিনেটেড লাগে। ওকে। এবং ছোটবেলা থেকেই আর কি জিনিসপত্র কেনার পরে ওগুলো আবার ভাঙতাম, ভাঙার পরে ভিতরে কি কি ছিল ডিসকভার করতাম। ছোটবেলায় যে গাড়িটা কেনার পরে খুলে মোটর টোটর দিয়ে ওগুলো খুলতাম, ভাঙতাম, কোনো কিছু একটা বানানোর চেষ্টা করতাম। তখন থেকে আর কি এই একটা ডিজায়ার আসে নতুন কিছু একটা ক্রিয়েট করার, যার জন্য আমি সায়েন্সটা চুজ করি। ওকে, দ্যাটস গ্রেট। জন, আচ্ছা নেক্সট। আমার নাম হচ্ছে তাসিন লাবিব অর্ক, নটর ডেম কলেজ সায়েন্স। রাইট, সো ওয়াই সায়েন্স? সেম কোশ্চেন। সায়েন্স পড়ার বিষয়ে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি ছবি আঁকতে অনেক পছন্দ করি। আচ্ছা। সো আমার মনে আছে যে ক্লাস 4 বা 5 আমি হচ্ছে ছবি বিষয়ে একটা আর্টিকেল পড়তেছিলাম। সো আর্টিকেলটা ছিল লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে। সো উনি হচ্ছে মানুষের মধ্যে একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা মানুষের চেহারা ভিন্ন হলেও আর কি লাইক হচ্ছে একটা গোল্ডেন রেশিও ফলো করে। সো লাইক এটা হচ্ছে সায়েন্সের একটা ইন্টারেস্টিং দিক আমার মনে হয়েছে, যে আমরা সবাই ভিন্ন কিন্তু তাও আমরা সবাই কোনো না কোনো দিক থেকে এক। তো সায়েন্স যে এরকম মানে ডিফারেন্ট কাইন্ড অফ হিউম্যান সায়েন্স কিছু, হ্যাঁ, কাইন্ড অফ হিউম্যান সায়েন্স। সো সায়েন্সের এরকম ইন্টারেস্টিং পার্ট থেকে আর কি ছোটবেলা থেকে বিভিন্ন গল্পের বই বা থিসিস থেকে। কোন বেলাটা? তো ছোটবেলা বলতে মানে যখন থেকে আর কি বোঝাটা শুরু হয়, মানে যদি ধরি যে অ্যারাউন্ড ক্লাস 3-4। ওকে। সো তখন থেকেই মনে হলো যে না, মানে কোনো কিছু নতুন কিছু জানার জন্য যে একটা আকাঙ্ক্ষা বা মজা আছে, সো এটার জন্য আর কি মেইনলি সায়েন্স। ঠিক আছে, ওকে নেক্সট। আমি সুয়াইদ আহমেদ জারিফ, নটর ডেম কলেজ সায়েন্স থেকে। ওকে, সো এনি স্পেসিফিক রিজন ওয়াই সায়েন্স? অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো রিজন নেই, বলতে গেলে কি আসলে প্রথম থেকে একটা ফ্যাসিনেশন ছিল সায়েন্সের প্রতি। যে ছোট থাকতে যেরকম ক্লাস 7-8-এ থাকতে অলিম্পিয়াড করতাম, এগুলো বায়োলজি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড। সো ওইখানে একটা ফ্যাসিনেশন তৈরি হয় যে বায়োলজির প্রতি, যেরকম যেমন আমাদের ইন্টারনাল স্ট্রাকচারগুলা, তারপর প্ল্যান্টে যে আমরা ফটোসিনথেসিস দেখি, যে ওই একটা প্রসেসের জন্য আমরা পুরো লিভিং ওয়ার্ল্ডটা ওটার উপর ভর করে আছে। সো দ্যাটস আ রিজন। দেন কেমিস্ট্রির কথা বললে যে আমার খুব ভালো লাগতো যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনস এগুলা থেকে আর কি আস্তে আস্তে একটা ফ্যাসিনেশন তৈরি হয়, সেখান থেকে আসলে সায়েন্সে পড়া। ওয়াও, আই মিন ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশনস। আচ্ছা, আমরা এই প্রোগ্রামটা শুরুর আগে একটা ছোট্ট অ্যাক্টিভিটি করেছিলাম তোমাদের সাথে, যে তোমরা বড় হয়ে কি হতে চাও। অনেকগুলো প্রফেশন থেকে তোমাদেরকে বলা হয়েছিল যে বেছে নাও কি হতে চাও। সো তুমি কি হতে চেয়েছিলে জারিফ? আমরা যদি একটু দেখি। ওকে, সো ইউ ওয়ান্ট টু বিকাম এ টিচার। ওকে, সো ওয়াই ইউ ওয়ান্ট টু বিকাম এ টিচার? আসলে টিচার হওয়ার মেইন রিজনটা কি, যে আমি যখন স্কুলে ক্লাস করেছি, তারপর কলেজে ক্লাস করেছি, ওয়ান অফ দ্য থিংস আই রিয়েলাইজড দ্যাট টিচার্সরা স্টুডেন্টসদেরকে, স্টুডেন্টসদের ইয়াং মাইন্ডসগুলোকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। আচ্ছা। অ্যান্ড উই ক্যান ইনফ্লুয়েন্স ইট ইন এ গুড ওয়ে। আমরা যদি ওইটাকে মানে একটা
ভালোভাবে ইউজ করতে পারি, ওটা ভালোভাবে ডেভেলপ করতে পারি, দ্যাট উড বি বেটার ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, সো So, ওই মানে কোন fascina- টিচার কি তোমাকে ইন্সপায়ার করেছে কিনা টু বিকাম এ টিচার? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার স্কুলের একজন টিচার ছিল, আচ্ছা। স্যার আমাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করছে আর কি। যেমন স্যার আমাকে আলাদাভাবে পড়াইতো বাসায়, তো ওইখানে যেরকম আমার বাসায় আর কি আমার কোনো সিবলিংস নেই, তো আচ্ছা। কিন্তু আমি যখন একা থাকতাম স্যার অনেক সময় বাসায় স্যারের যদি ফ্রি টাইম থাকতো স্যার আমার সঙ্গে খেলতো। মানে স্যারের পড়া শেষ, তারপর ফ্রি আছে 5 মিনিট বা 10 মিনিট একটা গেমস খেলে তারপর স্যার যাইতো। আচ্ছা। এইটা যেরকম একটা করছে যে যেরকম স্যার যেটা ফিল করতো যে আমি যেহেতু লোনলি, সো উনি আমাকে টাইম দেওয়ার ট্রাই করতো। আচ্ছা। তারপর কলেজে যদি আসি, কলেজে আমাদের শ্রদ্ধেয় রেজা স্যার আমাদের ম্যাথ নিতেন স্যার। স্কুলের স্যারের নাম বললেন না কিন্তু। ও, স্যারের নাম হলো ইমাম আজম। ইমাম আজম স্যার, এরপরে হচ্ছে কলেজে রেজা স্যার। কলেজের রেজা স্যার স্যার যখন ফার্স্ট ক্লাসটা করি না, স্যার আমাদেরকে মানে একটা মোহিত করা বলে যেটা, আচ্ছা। মানে একরকম মোহিত করে ফেলেছিল ওনার কথায়, যে উনি যেভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতো জিনিসগুলো, যেভাবে বুঝাইতো। তারপরে শুধুমাত্র ক্লাসের পড়া না, উনি আমাদেরকে বলতে গেলে একটা মেন্টাল একটা টিচিংও দিত। সো উনার ওইখান থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি যে মানুষের কথা বলার মাধ্যমে আমরা কিন্তু অন্যান্য মানুষকে আরও ইনফ্লুয়েন্স করতে পারি, ওদেরকে আরও ভালো দিকে যাওয়ার একটা দিতে পারি। ঠিক আছে, আমরা জারিফের কাছে ফিরছি একটু পরে, আরো অনেক কথা নিয়ে একটু শুনতে চাই। অর্ক কি হতে চায় বড় হয়ে? ইঞ্জিনিয়ার হতে চায়। ওকে, মানে কোন ধরনের ইঞ্জিনিয়ার? হিউম্যান সায়েন্স রিলেটেড ইঞ্জিনিয়ার? না, ইঞ্জিনিয়ারিং যদি বলি স্পেসিফিক্যালি তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার Okay. ইচ্ছা আছে। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাটা মেইনলি হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ডটা তো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, সো মডার্ন টেকনোলজি অ্যান্ড এআই সিস্টেমস যে বিল্ড আপ হচ্ছে, সো এটার প্রতি একটা ফ্যাসিনেশন ক্রিয়েট হয়েছে। মানে যখন থেকে এটা নিয়ে পড়া শুরু করলাম, যে দেখলাম যে ওয়াও, যে আমরা হিউম্যান হয়েও মানে হিউম্যান সেন্স দিয়ে একটা রোবটকে ক্রিয়েট করতে পারছি। ওরা হিউম্যানের মতোই কাজ করছে, ওদের ফিজিক দিতে পারতেছি, ওরা আমাদের মতোই বুদ্ধি নিয়ে যে কোনো প্রবলেম সলভ করতে পারতেছে। সো এসব নিয়ে আর কি একটা ইন্টারেস্ট জাগলো যে অ্যাকচুয়ালি কী আছে এটার ভিতরে। সো এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে দেখলাম যে ওয়াও, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। সো দ্যাটস ওয়াই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ারই বর্তমানে ইচ্ছা ঠিক আছে। আছে, আমি আসছি তোমার কাছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে আমার স্পেসিফিক কিছু কোশ্চেন আছে, একটু কথা বলে নিই। জনের সাথে কি হতে চায় বড় হয়ে? জন বড় হয়ে ডক্টর হতে চায়। সো রিজন? মেইন রিজন হচ্ছে, আচ্ছা আমি একটুখানি বিল্ড আপ হ্যাঁ, করে হ্যাঁ। বলতেছি যে আমার ছোটবেলা থেকে ড্রয়িংয়ের প্রতি খুবই একটা বড় আসক্তি, এবং যখন ক্লাসগুলো বাড়ে, ক্লাস 7, 8, তখন বায়োলজি সাবজেক্টটা আমাদের কাছে ইন্ট্রোডিউসড হয়। একমাত্র সাবজেক্ট যেটার মধ্যে অনেক ড্রয়িং করা যায়, রাইট ড্রয়িং করা লাগবেই। রাইট। তো তখন থেকে বায়োলজির প্রতি আমার একটা আসক্ত, যে ড্রয়িং আছে। আই স্টিল রিমেম্বার দ্য মাইটোকন্ড্রিয়া। ইয়েস, দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। অ্যান্ড এসব ড্রয়িং করার পরে আমার সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স ছিল আমার এক টিচারের। আচ্ছা। সেটা হচ্ছে কি, এসএসসিতে থাকতে কোচিংয়ে যেতাম, এবং এই ম্যাম, তখন আমার বায়োলজি ততটা আর কি পছন্দ ছিল না, যদিও ড্রয়িংয়ের দিক দিয়ে খুবই ফ্যাসিনেটেড ছিলাম আমি। এত ডিটেল আমার দ্বারা হবে, হ্যাঁ হ্যাঁ। এগুলো আর কি চিন্তা করতাম। তো তখন ম্যাম এসে আমাকে এমনভাবে এত সুন্দর করে সব কিছু বুঝায়, যার কারণে লাইক আই ফেল ইন লাভ উইথ বায়োলজি। যার পর থেকে বায়োলজি আমার সবচেয়ে ফেভারিট একটা সাবজেক্টের মধ্যে পড়ে যায়। এবং এরপরে তো কলেজে আসলাম। কলেজে আসার পর আমাদের শ্রদ্ধেয় স্যারেরা রয়েছে, ম্যাডামেরাও রয়েছে, যারা আমাদের অনেক হেল্প করে। রাইট। স্পেশালি যদি আমি বলতে চাই, তাহলে কলেজে আমাদের শ্রদ্ধেয় বাশার স্যার এবং নাজমুল স্যার। আর কোচিংয়ে যেটা বলতে চাচ্ছিলাম, যে ম্যামটা ছিল তার নাম ছিল হচ্ছে মাইশা ফারজানা মিস। তো তাদের কারণে আমি এখন বায়োলজিতে এতটাই ফ্যাসিনেটেড এবং বলতে গেলে অ্যাডিক্টেড। ওকে, সো ইউ ফল ইন লাভ উইথ বায়োলজি। হ্যাঁ, এবং সেটাই তোমাকে ডক্টর হতে আর কি Inspire করছে। ইন্সপায়ার করছে। কারণ ডক্টর হতে গেল মানুষ, এই জিনিসটা আমরা পুরাটাই হচ্ছে একটা রেফারেন্স। সবকিছু আমি ড্রয়িং করতে পারবো, Right. ভিতরে যা আছে সবকিছু আমি ড্রয়িং করতে পারবো, সবকিছু আমি ফিল করতে পারবো। রাইট। তো এই কারণে আমার সো ডক্টর ড্রয়িং করা হয়? হ্যাঁ, ড্রয়িং আমার এখনো করা হয়। মানে ড্রয়িং কি শুধু বায়োলজি রিলেটেড জিনিসই করা হয় না অন্যান্য কিছু করা হয়? সবকিছু। ঠিক আছে, আমরা ড্রয়িং নিয়ে একটু পরে কথা বলবো। একটু কথা বলি সাবিতের সাথে। সাবিত বড় হয়ে কিছু হতে চায় না, সাবিতের হাতে কিছু নেই, কারণ কি? আমার আসলে এখানে অনেকগুলো প্ল্যাকার্ড ছিল, সবগুলোই আসলে আমার নিতে ইচ্ছা করছে। ও, সবগুলো নিয়ে? সবগুলোই নিতে ইচ্ছা করছে, তবে একেবারে ফ্রন্ট লাইনে যদি রাখি, আমারটা অলরেডি একজন নিয়ে নিছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আচ্ছা, সো দিস ইজ দ্য ফার্স্ট চয়েস।
ফার্স্ট চয়েস বলতে হ্যাঁ ফ্রন্ট লাইনের চয়েসগুলো আমি এতটুকু শিওর যে আমি কি হতে চাই না, যার Okay. মধ্যে একটা হচ্ছে আমি ডক্টর হতে চাই না, কারণ সেটা হচ্ছে আমাকে অত ফ্যাসিনেট করে না। ঠিক আছে, হ্যাঁ ডক্টর ইজ এ গুড প্রফেশন, খুবই ভালো একটা প্রফেশন, বাট সেটা আসলে অত বেশি ফ্যাসিনেট করে না। মানে ইউ ডোন্ট লাভ টু ড্র, ইউ ডোন্ট হ্যাভ এ ম্যাম লাইক হিম, মেবি ঠিক কেউ আমাকে ওইভাবে ফ্যাসিনেট করতে পারে ফ্যাসিনেট করতে পারেনি। বাট যদি বলি আসলে একটা মানুষ সে আমার নিজেরও দেখা যে সে একজন টিচার, একজন বিজনেসম্যান, এবং সাথে সাথে সে একটা রিসার্চের পিছনেও কাজ করছে। আচ্ছা, সো আমার কিছু অংশে আমি এখনো আসলে মানে আমার পার্সোনালি মনে হয় ওই চয়েসগুলো নেওয়ার মতো, হ্যাঁ স্বপ্ন তো থাকতেই পারে, যেহেতু আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ, স্বপ্ন অনেক আছে, বাট যেটা ইঞ্জিনিয়ারিং আসলে কোন দিকে পড়তে যাওয়ার ইচ্ছা? ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আসলে ভ্যারাইটি আছে, যেমন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও ভালো লাগে, আবার ওই দিক দিয়ে দেখি আর্কিটেকচারের জিনিসও আমাকে খুব বেশি টানে। আচ্ছা আচ্ছা, আবার তাহলে এটা কি তোমাকে কনফিউজ করছে না যে? কনফিউজ করছে, হ্যাঁ কনফিউজ তো করেই, তবে আমি এখনো আসলে এক্সপ্লোর করছি। আচ্ছা, আমি যত পারছি এক্সপ্লোর করছি, সো যত বেশি এক্সপ্লোর করব দেন একটা না একটা সময় হয়তো আমি বুঝে যাব যে এই জিনিসটা আমি এই জিনিসের জন্য বিল্ড আপ হইছি। জি, সো ওই কারণেই মেইনলি আমি এখনো পুরোপুরি ক্লিয়ার না। তুমি তো সেকেন্ড ইয়ারে আছো, জি, সো second স্টিল ইউ হ্যাভ সাম টাইম টু Yeah. ফাইনালি ডিসাইড যে আসলে কোন দিকে যাবে। সো এখনই কিন্তু yeah. বেস্ট টাইম টু এক্সপ্লোর। Yeah. বাট যেমন ওরা অলরেডি ফোকাসড, ওরা এখন থেকে ওটা নিয়ে কাজ করছে, ওদের অলরেডি ফার্স্ট লাভ লাস্ট লাভ ওরা ডিসাইড করে ফেলেছে। বাট তোমারটা এখনো স্টিল ইউ আর ইন এ ডিলেমা যে কোন দিকে যাবে, তাই তো? আচ্ছা, একটু জানতে চাই, নটরডেম কলেজে আছো সবাই, সবার কাছেই জানবো এই নটরডেম কলেজে, মানে এই কলেজ ইটস দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ ইন আওয়ার কান্ট্রি, এবং এখান থেকে খুব ভালো ভালো ছেলেরা বের হচ্ছে প্রতি বছর। সো এই কলেজ কিভাবে তোমাদেরকে হেল্প করে টু চুজ দ্য রাইট ক্যারিয়ার? আসলে এই জায়গায় মেইনলি একটা বিশাল কাহিনী হয়েছে, সেটা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আমি যদি বলি, তখন আমার এই ফার্স্ট লাভ লাস্ট লাভ সেটা ছিল সিএসসি ইঞ্জিনিয়ারিং। ওকে, আমি মানে মেইনলি হ্যাকিং প্লাস এগুলো এইসব ভালো জিনিস, লাগতো। এগুলোর প্রতি ফ্যাসিনেটেড ছিলাম। বাট দেন যখন নটরডেম কলেজে আসছি, তখন মেইনলি অনেক টিচারের সাথে পরিচয় হয়েছে এবং বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আমি ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, দেন দেখলাম যে না, আমার জাস্ট মানে আমি এক বিষয়ে নট অনলি কম্পিউটার সায়েন্স, দেয়ার not আর only সো মেনি computer আদার science, থিংস। there are, হ্যাঁ অনেক কিছু আছে, এন্ড সেই জিনিসগুলো স্যাররাই আমাকে হচ্ছে হেল্প করছে। আচ্ছা, আমি অনেক স্যারের সাথে কথা বলছি, স্যার কোন সাবজেক্টে কি আছে, কোন সাবজেক্টে কি হবে, তখন স্যাররা আমাকে আস্তে আস্তে বুঝাইতে পারছে। দিস ইজ দ্য গুড পার্ট। Yeah, আবার অ্যাট দ্য সেম টাইম এটা কি তোমার চ্যালেঞ্জ মনে হয় না? লেটস সে ফর এক্সাম্পল, তুমি যার সাথেই দেখা করছো তার সাথেই কথা বলে তোমার মনে হচ্ছে যে আমার এটাই করা উচিত, না সো কনফিউজড হয়ে যাচ্ছ? এটাই করা উচিত ওইরকম না, বাট কেউ যখন নতুনভাবে আমাকে কোনো কিছু ব্যাখ্যা করে বা কেউ যখন আমাকে কোনো দিকে ডাইভার্ট করতে চায়, তখন আমি ওই জিনিসটা এক্সপ্লোর করার ট্রাই করি। আচ্ছা, অ্যান্ড তখনই দেখি যে না, প্রত্যেকটা জিনিসেই কোনো না কোনো ইন্টারেস্টিং জিনিস আছেই, আচ্ছা, অ্যান্ড ওই জিনিসগুলোই আমাকে মেইনলি ধীরে ধীরে ডাইভার্ট করে। তবে আমি যদি স্পেসিফিক্যালি বলি, আমার ইচ্ছা আমার দেশ নিয়ে কিছু একটা করার। অর্থাৎ এখন একটা সমস্যার ক্রিয়েট কি হয়েছে, সবাই আসলে ভালোভাবে পড়ালেখা মানে ভালো পড়ালেখার জন্য বিদেশে চলে যায়, দেন ওইখানে সেটেল হয়ে যায়। জি, সো আমার ইচ্ছা হচ্ছে আমার দেশের প্রবলেম দেখে আমার সাধ্যমতো আমি যে সাবজেক্ট চুজ করি ভবিষ্যতে, ওই সাবজেক্টে আমি যাতে আমার দেশের কোনো একটা প্রবলেম ভালোভাবে সো সলভ তুমি করতে পারি। দেশের বাইরে কখনো যাবে না বলছো? দেশের বাইরে অনেক কখনো- মানুষ দেখছে কিন্তু। না, দেশের বাইরে সেটা সমস্যা নেই, হয়তো মানে কি বলতাম, ফেট বলতে একটা কথা আছে, Right. হয়তো আমি এডুকেশনের জন্য দেশের বাইরে যাব, বাট আমার বাট এখনো ইউ উইল কাম ব্যাক। আমার এখনো ইচ্ছা, এটা হয়তো চেঞ্জ হইতেও পারে, মানুষ জি, মাত্রই জি, চেঞ্জ। ঠিক আছে, আমরা একটু পরে আবার আসছি। হ্যাঁ, একটু কথা বলি জনের সাথে, যে কলেজে পড়ার পাশাপাশি কি কোনো ক্লাবিং করা হয় কিনা? জি, আমি হচ্ছে নটরডেম আর্ট ক্লাবের একজন মেম্বার। আচ্ছা, আমি না, চারজন। ও সবাই? হ্যাঁ, ওকে, ক্লাব মেম্বার। এবং এই ক্লাবটা, এই যে আমি যে বললাম আমি ড্রয়িং এ অ্যাডিক্টেড, প্রথমে একাডেমিকের দিকে অনেকটাই চলে যাই, যার কারণে ড্রয়িংটা হালকা একটুখানি চলে যায়, যে একটুখানি ছাড়া দেওয়া হয় এবং পড়ালেখার প্রতি প্রচুর আসক্তটা এসে পড়ে। তো এই ক্লাবে আসার পরে ড্রয়িংটা আবার আমার মধ্যে ফিরে আসে, অনেকের সাথে Came back. পরিচয় হয়, অনেকের সাথে পরিচয় হয়, এদের সাথে পরিচয় হয়, সবাই ট্যালেন্টেড, সবাই ড্রয়িংয়ে জাস্ট আনবিলিভেবল। ওকে, তো এদের কারণে আমার এই যে ড্রিমটা আবার ডক্টর হব, ড্রয়িংটা ভালো লাগে,
এটা আবার রিসারফেসড হয় যে আর্টটুখানি করবো আর্টটু আঁকাবো। এভাবে নরডেমে যে আর্ট ক্লাব এটা আমাকে ইমেন্সলি হেল্প করে, এবং নরডেম অ্যাজ আ হোল কলেজ আমাকে খুবই আর কি সামনে যেতে খুবই হেল্প করে, কারণ টিচাররা খুবই হেল্পফুল, তারা খুবই সাপোর্টিভ, তাদের কারণে আমি এত দূরে এসেছি। চ্যালেঞ্জ কি আছে? চ্যালেঞ্জ টাফ স্কেডিউল, মানে একদম খুবই টাফ স্কেডিউল, বাট আই থিঙ্ক চ্যালেঞ্জ না হলে লাইফ নেই। আচ্ছা, চ্যালেঞ্জ লাগবে। সো মানে চ্যালেঞ্জটাও ভালো লাগে। হ্যাঁ, চ্যালেঞ্জটাও ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি একটু পরে, একটু কথা বলি অর্কর সাথে। অর্ক তো এই আর্ট ক্লাবে আছো বোধহয়। হ্যাঁ, আচ্ছা, এটা পাশাপাশি অন্য কোনো ক্লাবে? আমি পার্সোনালি আবার কবিতা আবৃত্তি পছন্দ করি, সো আমাদের নটরডেম আবৃত্তি দলও আছে, তো আমি ওইটারও সদস্য। আচ্ছা, পাও। সো এই মানে কি হয় এখানে, মানে কবিতা আবৃত্তি শেখানো হয় বা? আসলে যদি একটা সত্যি কথা বলি যে প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা ভীতি কাজ করে যে আমি আরেকজনের সামনে একটা কথা বলবো, যে ও আমার কথাটা কিভাবে নিবে, ওকে আমার কথায় হার্ট হবে নাকি আমি এই কথাটা বলার কারণে কারো মাঝে মানে খারাপ হয়ে যাব। সো এটা বুঝে শুনে বলা এবং নিজেকে পারফেক্টলি উপস্থাপন করা, এটা শিখা আমার মতে প্রত্যেকটা মানুষের একটা লাইফ স্কিলের মধ্যে অনেক বড় একটা ব্যাপার। রাইট, এন্ড এই ধরনের ক্লাব, এই ধরনের ক্লাব মেইনলি হচ্ছে ক্লাবিং অ্যাক্টিভিটিস করে আমরা হচ্ছে একজন অপরিচিত মানুষের সাথে হঠাৎ করে কিভাবে খুবই পরিচিত এবং একজন বন্ধু হয়ে উঠতে পারি, এটা মেইনলি শেখা যেতে পারে। এক্সেলেন্ট। আমরা কিন্তু 2 লাইন না শুনে যাচ্ছি না, আমি ওর সাথে কথা বলে এসেই 2 লাইন শুনবো, ঠিক আছে? গেট রেডি। শুধু আর্ট ক্লাব না অন্য কোনো ক্লাবের সাথেও আছে? মূলত শুধু আর্ট ক্লাবেই আমি আছি। আচ্ছা, সো আর্ট ক্লাব কিভাবে হেল্প করছে? আর্ট ক্লাব ফার্স্ট অফ অল যে আমার জন্য মেইন যেটা হলো সেটা হলো যে কমিউনিটিটা আমি যেটা পাচ্ছি আর্ট ক্লাবে, যেমন আমাদের সিনিয়র্সরা আছে, তারপর আমার ব্যাচমেটরা আছে, তারপর জুনিয়ররা আছে, এদের সাথে যে সম্পর্কটা বিল্ড হইতেছে, এদের সাথে যে প্রতিনিয়ত যে কনভারসেশনসগুলো হইতেছে, বা এক্সচেঞ্জিং আইডিয়াস, বিভিন্নভাবে আইডিয়া এক্সচেঞ্জ করতেছি বিভিন্ন জিনিস নিয়ে। হয়তো বা আমি একটা জিনিস ভাবতেছি ভালো, কিন্তু আমি আরেকজনের অপিনিয়নও পাচ্ছি যে তার দৃষ্টিতে এটা কি হতে পারে। সো এইটা আমাকে হেল্প করতেছে কি যে আমি একটা জিনিসকে বিভিন্নভাবে দেখার একটাই পাচ্ছি। সো ওভারঅল দ্যাট ইনফ্লুয়েন্সেস হাউ আই টেক এ ডিসিশন। ওকে, কারণ আমি যেহেতু বিভিন্ন পার্সপেক্টিভ থেকে সেটা দেখতে পারতেছি, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে সেটা চিন্তা করতেছি, একটা অপিনিয়ন পাচ্ছি। সো আই হ্যাভ ডিফারেন্ট ভ্যারাইটিস, আমি ওই ভ্যারাইটিগুলোতে চুজ করতে পারি যে আমার কাছে লাগে যে কোনটা হয়তো বা ইম্পর্টেন্ট বা কোনটা আনইম্পর্টেন্ট। সো ওইভাবে আর কি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমি জাস্ট একটা জিনিস সবার কাছ থেকে জানবো, এরপর ওর কাছ থেকে একটু কবিতা আবৃত্তি করে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে তোমরা তো সেকেন্ড ইয়ারে আছো, সো ফার্স্ট ইয়ারে অনেকেই আছে, ছোট ভাইরা আছে, এবং তোমাদেরকে শুনছে আরও অসংখ্য বাংলাদেশেরও প্রচুর ছোট ভাইয়া আপুরা। সো একটা যে কোনো উপদেশ যদি আমি তোমাদেরকে দিতে বলি ছোট ভাইয়া বা ছোট আপুদেরকে, কি দিবে? যদি একাডেমিক কোনোই বলি, তাহলে আমি যেটা বলবো যে রেগুলার স্টাডিজ। কারণ আমাদের একটা জিনিস হয় কি যে আমাদের লাইফ তো আসলে কোনো ফিক্সড কোনো স্কেডিউলে থাকে না, বিভিন্ন টাইমে বিভিন্ন ঝামেলা হতে পারে, বিভিন্ন ইস্যুজ আসতে পারে। সো আমি যেটা বলবো যে কখনো পড়াশোনার প্রতি না মানে একটা ভার না নিয়ে এটাকে যদি আমরা রেগুলার বেসিসে ভাগ করে নিই, সো দেন ইট বিকামস মাচ ইজিয়ার ফর আস, অ্যান্ড আলাদা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো করাটাও আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। থ্যাংক ইউ। আমি যদি একটা অ্যাডভাইস দিতে চাই যে অলওয়েজ লিসেন টু ইউর হার্ট। এখন এটা নিয়ে অনেকেই বলে যে হার্ট দিয়ে যদি আমি সব কিছু ফলো করি তাহলে লাইফে তো সাকসেস হওয়া যাবে না, বাট আমার বিশ্বাস যে তুমি যদি তোমার হার্টকে ফলো করো, তোমার হার্টের পথটাকে কিভাবে সঠিক করে নিতে হবে ওইটা তোমার ব্রেন এমনি ডিসাইড করে ফেলবে। ওকে, সো হচ্ছে আমাদের ওই যে মানে প্রফেশনাল লাইফের ব্যাপারে আমাদের অনেক ফ্যামিলিতে দেখা যায় প্রেশারাইজ করা হয়, বলে যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। সো অলওয়েজ মানে দেখা উচিত যে নিজের কি হওয়ার ইচ্ছা, মানে কেউ যদি নিজের মানে স্বপ্নটাকে যদি পূরণ করতে পারে তাহলে তো একটা জীবন সার্থক হয়, তাই না? একদম। সো এই জন্য অলওয়েজ লিসেন টু ইউর হার্ট, আর নিজের ডু নট ফরগেট টু টেক ইউর ব্রেইন উইথ ইউ। টেক ইউর ব্রেইন উইথ ইউ, অবভিয়াসলি ব্রেইন দিয়ে হার্টের কথাটা শুনতে হবে, মানে নিজের স্বপ্নটাকে চেস করতে হবে। থ্যাংক ইউ। জন? I would say don't give up no matter what. কারণ লাইফটা হচ্ছে এরকম যে উপরে ওঠার জন্য প্রথমে তোমাকে নিচে যাওয়া লাগবে, এটা এরকম। তো অনেকেই যখন একটা স্টেজে চলে যায় যে খুব গভীর হেল,
আর করতে পারবো না। অনেকেই চিন্তা করে ট্রাইও করে যে আই জাস্ট ওয়ান্ট টু গিভ আপ, আই ক্যান কন্টিনিউ দিস এনিমোর, বাট আই উড সে ডোন্ট গিভ আপ। কারণ তুমি জানো না এই স্টেজ তোমাকে কিভাবে স্লিং শট করে উপর দিতে পারে। এক্স্যাক্টলি, কারণ স্লিং শটের জন্য তোমাকে অনেক পিছু টান দিতে হয়, রাইট, তারপর তোমার গতি বাড়ে। রাইট। এটাই হচ্ছে লাইফ। এবং আমি চাই যে অ্যাভারেজ জানি কেউ না হয়, মেন্টালিটিটা জানি অ্যাভারেজ না থাকে। ট্রাই টু বি ভেরি বিগ। হ্যাঁ, ট্রাই টু বি আনঅর্ডিনারি ইন বিটুইন দ্য অর্ডিনারি। আচ্ছা, সো ঠিক আছে। এভাবে যেন আর কি সামনের পথটা আগানো যায়। থ্যাংক ইউ সো মাচ জন। ইয়েস, অ্যাডভাইস ফর দ্য ইয়াঙ্গার্স। অ্যাডভাইস যদি বলি, মেইনলি কিপ এক্সপ্লোরিং। ওকে, জাস্ট কখনোই এক্সপ্লোর। আমার একজন স্যার আমাকে একবার বলছিল যে মানুষ তোমাদের জন্য দুইটা অ্যাডভাইস, আমি ওই স্যারের কথাই বলতেছি, যে যারা 25 বছর পর্যন্ত পড়ালেখা করবা, মেইনলি উনি বুঝাইতে চাচ্ছে যারা ওই অনার্স বা টিপিক্যালি অনার্স এবং মাস্টার্সের পর হচ্ছে ওরা ইয়া করে দেয়, পড়ালেখার সাথে আর থাকে না, দেন ওরা জব সেক্টরে চলে যায়। সো বলছে যারা 25 বছর পর্যন্ত পড়ালেখা করবা তাদের জন্য একটা অ্যাডভাইস, ওই সময় পর্যন্ত সামনে যা পাবা তা নিয়ে এক্সপ্লোর করবা। অ্যান্ড যারা 25 বছরের পরে পড়ালেখা করবা তাদের জন্য আমার কিছু নাই, ওরা জাস্ট আলাদা, জাস্ট ওদের ইয়াটাই আলাদা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা জাস্ট একটু 2-3 লাইন শুনতে চাই অর্কর কাছ থেকে। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান ও মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়া তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিতকতার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ছাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়না মাঝের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি বনের হাতে নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে একরঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড জয়নিং দিস প্রোগ্রাম আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ। The future belongs to those who believe in the beauty of their dreams, said by Eleanor Roosevelt. একদল ভবিষ্যৎ প্রজন্মকে সাথে নিয়ে এই স্বপ্নের গল্পের অনুষ্ঠান আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ আজকের মতো এখানেই শেষ করছি। আজ এ পর্যন্তই। আবারও ফিরব নতুন কিছু মুখ নিয়ে, নতুন গল্প আর নতুন স্বপ্ন নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।